খোলা জানলার ওপারে স্পষ্ট দেখতে পেল জিনিসটাকে। মানু এবং তার চোখ সেদিকেই আটকে গেল। মানুদের বাড়ির থেকে কিছুটা তফাতে এই বঙ্কুদের বাড়ি। জানলা দিয়ে বঙ্কুদের বাড়ির চালটা দেখা যাচ্ছে। টালির চাল দেওয়া আধ পাকা বাড়ির চালে ওটা কি? বুকে ভর দিয়ে ওটা কি ঘুরছে? দিনের আলো তখন কালো মেঘের আড়ালে পুরোপুরি ঢাকা পড়েছে, তাই পরিষ্কারভাবে ঠাকুমা নাতি কেউই জিনিসটা কি সেটা বুঝতে পারে না। কিন্তু এমন সময় হঠাৎ বিদ্যুৎ ঝলকে ওঠে। তাতেই বুড়ি স্পষ্ট দেখে জিনিসটাকে। মানুর হাত দুটো চেপে ধরে, জানলার কাছ থেকে নিঃশব্দে তাকে টেনে আনার চেষ্টা করে। ফ্যাসফেসে গলায় কিছু একটা বলতেও চায় বোধ হয়। শুধু নিজেরাই শুনবেন আর আনন্দ নেবেন, আপনার প্রিয়জনদের মধ্যেও শেয়ার করুন, তারাও এই ভয়ের অনুভূতি উপভোগ করুক। আর হ্যাঁ, গল্প ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি হাইপ করতেও ভুলবেন না। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনছেন শুভ্রদীপ হালদারের কাহিনী শিমুলপুরের পিশাচ। যে সমস্ত শ্রোতারা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে দেখতে পারেন। 300-র বেশি গল্প কথা ইতিমধ্যেই শুনিয়ে ফেলেছে। আশা করি আপনার সময় নষ্ট হবে না। চলুন তবে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের নিবেদন, শুভ্রদীপ হালদারের কাহিনী শিমুলপুরের পিশাচ। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। উন্মাদ দমকা বাতাস বারংবার এসে ঝাপটা দিচ্ছে ঘরের বন্ধ জালনায়। কারেন্টটাও গিয়েছে আকাশের মেঘ দেখে। শালুকের বুকটা দুরুদুরু করছে। ক্ষণিক সময়ের ব্যবধানে পড়া বাজের শব্দটা নাড়িয়ে দিচ্ছে তার অন্তরাত্মা। মেয়েকে বুকে জড়িয়ে ইষ্ট নাম জপছে সে। কৈলাস বোধহয় এখনো দোকানেই আছে, কিংবা ফিরতি পথে ঝড় বৃষ্টিতে কোথাও আটকে পড়েছে। অন্ধকারের বুকে এই হেরিকেনের ক্ষীণ আলোটুকুই শালুকের শেষ সম্বল। এটুকু না থাকলে না জানি মেয়েকে নিয়ে সে কিভাবে থাকতো কে জানে। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যেন সে নিজেও ঘুমিয়ে পড়েছিল। কি একটা শব্দে তার ঘুমটা ভাঙে। চোখ খুলে বুঝে উঠতে পারে না শব্দটা কোথা থেকে এসেছে। মেয়ের দিকে তাকিয়ে দেখে মেয়েটা অঘরে ঘুমাচ্ছে। পাছে তার কাঁচা ঘুমটা ভেঙে যায়, সেই জন্য শালুক খুব সন্তর্পণে মেয়েকে বিছানায় শুইয়ে বিছানা ছেড়ে নামে। ইতিমধ্যে ঝড়টা থেমেছে, বৃষ্টিও বোধহয় ঝিরিঝিরি করে পড়ছে। ঘরের ভেতরটা কেমন যেন ভ্যাপসা মতো লাগে শালুকের। জানলার কাছে গিয়ে ছিটকিনিটা নামিয়ে দেয়। পাল্লা দুটো হাট করে খুলতেই এক রাশ শীতল বাতাস ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে আসে। আর ঠিক তখনই শালুকের কানে দ্বিতীয়বারের জন্য শব্দটা আসে। উঠোনের খাঁচায় থাকা মুরগিগুলো একসাথে ঝটাপটা করতে লেগেছে। এই শব্দ তারই। শালুক সাহসী মেয়ে, তাই প্রথমটায় তার মাথায় আসে বোধহয় শেয়াল টেয়াল কোনো কিছু খাঁচার কাছে এসে থাকবে। তবুও কি একটা মনে করে ব্যাপারটা কি দেখার জন্য দরজাটা খুলে বাইরে আসে শালুক। হ্যারিকেন হাতে বারান্দার এক কোণের দিকে এগিয়ে যেতেই উঠোন পেরিয়ে বাঁশের বেড়াটার দিকে চোখ যায় তার। আর সঙ্গে সঙ্গে অজানা এক ভয়ে তার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বেড়ার ওপরে ওটা কি বসে?
অন্ধকারে তার অবয়বটা স্পষ্ট বোঝা না গেলেও শালুক বেশ বুঝতে পারে ওটা কোনো জন্তু হতে পারে না। জিনিসটা খুব সন্তর্পণে এবার একটু একটু করে মুরগির খাঁচাটার দিকে এগোচ্ছে। ওটাকে দেখেই মুরগিগুলো চিৎকার করছে। শালুকের কিছু করার ক্ষমতা নেই। সে বারান্দায় দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপছে। বাইরের এই শীতল আবহাওয়াতেও দরদর করে ঘামছে তার শরীর। এভাবে কাঠ হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল কে জানে। একটা সময় সে শরীরের ভার সামলাতে না পেরে মাথা ঘুরে উঠোনের জল কাদার উপরে পড়ে জ্ঞান হারায়। চোখ বুজে আসার পূর্ব মুহূর্তে তার কানে আসে খাঁচার মুরগিদের মরণ চিৎকার। জ্ঞান ফিরে প্রথমেই মাথার পাশে কৈলাসকে বসে থাকতে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল শালুক। কৈলাসের হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে বলল, কোথায় ছিলে তুমি? জানো আমি মেয়েকে নিয়ে কিভাবে ছিলাম সারাটা সন্ধে? আমার মেয়ে কোথায়? শালুক দেখল তার পাশেই বিছানায় মেয়ে ঘুমোচ্ছে। মেয়েকে কোলের মধ্যে আঁকড়ে ধরল সে। মা, মেয়ের কপালে চুমু খেতে খেতে ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানালো। কৈলাস বউয়ের মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে নরম গলায় প্রশ্ন করে, আহা, কি হয়েছিল না বললে আমি বুঝবো কেমন করে? আজকে ঝড় বৃষ্টিটাও এমন অসময়ে শুরু হয়েছিল, ঠিক দোকান বন্ধ করে বেরোচ্ছি তখনই। ছাতা নিয়ে আমি বাড়ির দিকে ফিরছিলাম, রাস্তায় নিমায়ের সাথে দেখা হয়ে গেল। ওর জোড়াজুড়িতে শেষমেশ ওর বাড়িতেই কিছুক্ষণ বসলাম। ঝড় বৃষ্টি কমলে তারপর আমি বেরোলাম। এদিকে বাড়ি ফিরে দেখি তুমি ওভাবে উঠোনে জল কাদার উপর পড়ে আছো। দৃশ্যটা মনে পড়ে গেল শালুকের। সে কৈলাসের হাত দুটো আবারও চেপে ধরল। হ্যাঁ গো, আর কিছু দেখেছো তুমি? ভুরু দুটো কুঁচকে গেল কৈলাসের। সে শালুকের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আর একটা প্রশ্ন করল, তোমার ঠিক কি হয়েছিল বলো তো শালুক? তুমি আগে বলো না, আর কিছু দেখেছো? কৈলাস একটু আমতা আমতা করে বলে, তোমার এই অবস্থায় তোমাকে বলতে চাইছিলাম না, তবুও। বলো না গো, বলো না, এমন কেন করছো? আমিও তোমায় কিছু বলবো। কৈলাসের মুখটা গম্ভীর হয়ে যায়। আমাদের মুরগির খাঁচায় একটাও মুরগি নেই। খাঁচার দরজা খোলা। এদিক ওদিক পড়ে আছে মুরগির পালক, কিছু হাড় গোড় আর তাজা চাপ চাপ রক্তের দাগ। আরো একটা অদ্ভুত জিনিস দেখলাম। আর মানে? আর কি দেখলে গো? আমাদের বাড়ির ভিতর দিকে আর বাইরের দিকটায় 3 আঙুলের বড় বড় দুখানা পায়ের ছাপ, কিন্তু ঠিক কি জন্তুর তা তো বুঝতে পারলাম না। কৈলাসের মুখে সব শুনে ভয়ে বুকটা দুমড়ে ওঠে শালুকের। চোখের জল মুছে কৈলাসের গা ঘেঁষে আসে শালুক। তার অভিজ্ঞতার কথা বলে। সবটা শুনে কৈলাসের মুখও বিবর্ণ হয়ে যায়। তুমি তুমি ঠিক দেখেছো? মানে ওটা কোনো জন্তুই ছিল? আমার মেয়েকে ছুঁয়ে বলছি, ওটা একটা অদ্ভুত দেখতে জন্তু ছিল। ওর শরীর আর মুখ আমি অন্ধকারে ঠিকভাবে দেখতে পাইনি, কিন্তু বুঝতে পেরেছি কিছুটা। আমার খুব ভয় করছে গো। আজ না হয় তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে বেরিয়েছিলে, কিন্তু অন্যদিন কি করবো আমি একা মেয়ে নিয়ে? ও যদি আবার আসে? তাছাড়া জিনিসটা কি? কৈলাসের কপালে চিন্তার ভাঁজ পড়ে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। সেরকম হলে আমি না হয় একবেলা দোকান খুলব। এখন চলো খেয়ে নিই। দেখো রাত অনেক হয়েছে, আমার বড্ড খিদে পেয়েছে। কোনো রকমে দুমুঠো সিদ্ধ ভাত ঘি দিয়ে মেখে খেয়ে ঘুমোতে চলে যায় দুইজনে। সারাদিন দোকান চালানোর পর বাড়ি ফিরে আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না কৈলাসের। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে। আজও তাই হলো। ঘুম হলো না শালুকের।
মেয়েকে জড়িয়ে ধরে একভাবে সে টালির চালটার দিকে তাকিয়ে থাকল। কৈলাসের গ্রামেই একটা চায়ের দোকান রয়েছে। যেহেতু গ্রামে একটাই চায়ের দোকান, তাই বেচা কেনাটা মন্দ হয় না তার। রোজ দুবেলা করে দোকান খোলে। দোকানটা অবশ্য তার বাবার ছিল। কৈলাসের মা তাকে জন্ম দিতে গিয়েই গত হয়েছেন। বাবাই একা হাতে কৈলাসকে এত বড় করেছে। তবে পড়াশুনো তার বেশি দূর হয়নি, ক্লাস 4 পর্যন্ত পড়েছে। সেবার 3 দিনের জ্বরে বাবা মারা গেলে চায়ের দোকানটা নিজের হাতে নতুন করে শুরু করে কৈলাস। মোটামুটি ভালো ইনকাম হয় মাসের শেষে। এদিকে গ্রামের লোকজন সুশ্রী এক পাত্রী দেখে কৈলাসের বিয়ে দেয়। বছর 2 হলো শালুকের সাথে তার এই সংসার। এরই মধ্যে তাদের ঘরে লক্ষ্মী এসেছে শালুকের কোল আলো করে। সাত করে কৈলাস তার মেয়ের নাম রেখেছে লক্ষ্মী। পরদিন সকালে রাস্তায় জমা জল নেমে গেলেও ধুয়ে নিয়ে যেতে পারল না রক্তের দাগগুলোকে, যে দাগ লেগেছে শিমুলপুরের আনাচে কানাচে। গতকাল রাতের অপ্রত্যাশিত দুর্যোগের মধ্যে অনেকেই এক ভয়ঙ্কর দর্শন জীবকে গ্রামের পথে ঘুরতে দেখেছে। কেউ কেউ বলছে সে নাকি বাঘের মতো দেখতে, কেউ আবার অন্য কোনো বর্ণনা দিচ্ছে। একটা মানুষ গুড়ি মেরে হেঁটে গেলে যেমন হয় কতকটা সেই রকম। সকলের বর্ণনাতে একটা জিনিসই উঠে আসছে বারবার। সে জিনিস নাকি লৌকিক কিছু নয়, অতি লৌকিক শক্তি। তবে সে কি কোত্থেকে এসেছে তা নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি এখনো। যারা যারা নিজেদের বাড়ির চারপাশে জিনিসটাকে দেখেছে, আজ সকালে তাদের বাড়ির কোনো না কোনো পোষ্য জন্তুকে তারা মৃত অবস্থায় আবিষ্কার করেছে। এই তো একটু আগেই নিমাই কাঁদতে কাঁদতে ছুটে এসেছিল তার বন্ধু কৈলাসের কাছে। কৈলাস সবে তখন বাড়ি থেকে বেরোচ্ছিল দোকান খুলবে বলে। তারও তো ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। নিমাই ছুটে এসে কৈলাসকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগল। বলল, সর্বনাশ হয়ে গেছে কৈলাস, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার সোনামতি আর নেই। ওরে কেউ রে। ওকে জল খাইয়ে কোনো রকমে শান্ত করে কৈলাস জিজ্ঞেস করল, কি হয়েছে রে সোনামতির? সোনামতি নিমাইয়ের পোষা গরুটার নাম। এই তো দিন 15 আগে পাশের গ্রামের হাট থেকে বেশ মোটা টাকা দিয়ে তাকে কিনেছিল নিমাই। তবে সে টাকার জন্য নয়, এ কদিন এই প্রাণীটার ওপর বেজায় মায়া জন্মে গিয়েছিল তার। সোনামতিও খুব লক্ষ্মীমন্ত ছিল, প্রতিদিন 5 কেজি করে দুধ দিত। কৈলাস তো তার মেয়ের জন্য কানাইয়ের কাছ থেকেই দুধ আনত। নিমাই যখন কৈলাসকে নিয়ে তার বাড়ি পৌঁছালো, কৈলাস দেখল নিমাইয়ের বাড়ির উঠোনে একটা ভিড় জমেছে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই কৈলাসের চোখ গেল সোনামতির নিথর দেহটার দিকে। তার ঘাড়ে একটা গভীর ক্ষতের দাগ, রক্তে ভেসে আছে উঠোনটা। সোনামতির বুকের ওপর পড়ে ফুঁপিয়ে কাঁদছে নিমাইয়ের বউ। গায়ের বাকি বউয়েরা তাকে সামলাতে পারছে না। এই দৃশ্য দেখা সহজ নয়। কৈলাসের চোখের কোণটাও যেন ভিজে এলো। তার নিজের ক্ষতির পরিমাণও তো নেহাত কম নয়। তার বড় খাঁচাটায় 25টা মুরগি ছিল। সে সব এক রাতেই নিঃশেষ করে দিয়েছে সে জন্তু। এখন কিভাবে যে এই ক্ষতির সামাল দেবে সে কে জানে। কৈলাস দোকান খুলে বসতেই একে একে লোকের ভিড় জমল। একা হাতে একের পর এক খদ্দেরকে গরম চায়ের কাপ ধরাচ্ছিল আর খুচরো টাকাগুলো গুনে নিচ্ছিল। সময়টা আষাঢ়ের প্রথম দিক। এই সময়টায় সকাল থেকে দুপুর পর্যন্ত খরা রোদে উত্তপ্ত হয়ে থাকে শিমুলপুরের হাওয়া। বিকেলের পর সূর্য অস্ত গেলে আকাশ জুড়ে কালো মেঘেরা হানা দেয়। শুরু হয় বজ্রপাত সহ ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি।
সারাদিন রোদে পোড়ার পর সন্ধ্যের বৃষ্টিটা মন্দ লাগে না। দেখা মেলে স্বস্তির, কিন্তু এক রাতেই সে স্বস্তি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। চা খেতে আসা গ্রামের লোকেদের মধ্যে কাল রাতের ভয়াবহতা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। তা যা বলেছ ভায়া, গতকাল রাতে যা ঝড় বৃষ্টি হলো, গায়ের অনেকের চাল উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে। অন্য একজন বলল, সে না হয় একরকম, আর ওই যে ওই জন্তুটা, আমাদের কৈলাসের বাড়ির মুরগিগুলোও তো সেই নিয়েছে। জন্তুটার কথা শুনতেই তাদের মুখগুলো থমথমে হয়ে গেল। দুশ্চিন্তার একটা কালো ছায়া নেমে এসে ঘিরে ধরল পরিবেশটাকে। কাঁধের গামছা দিয়ে মুখে জমা ঘামটা মুছে নিয়ে প্রথমজন কাপা গলায় বলল, সে কথা আর বলো না ভায়া, আমাদের পাড়ার বিশু মাস্টার পড়িয়ে রাত করেই বাড়ি ফেরে। আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি, উঠানে বেরোলেই আমার সঙ্গে দেখা হয়ে যায় ওনার। কাল রাতে উনি ওই জন্তুটাকে নিজের চোখে দেখেছিলেন আমাদের বাড়ির সামনে ঘুরতে। ওনার টর্চের আলো দেখেই জন্তুটা ভয়ে পালিয়ে যায়। অন্য আর একজন বলে উঠল, সেই সাথে নিয়ে যায় আমার ছাগলের ছোট ছাকে। বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এবার কৈলাস ওদের মধ্যে কথা বলে উঠল, আমারও বড় ক্ষতি হয়ে গেল কাকা, কিন্তু কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। জন্তুটা একসাথে এতগুলো মুরগি খেয়ে নিল। শুধু কি তাই কৈলাস, ওই জন্তু নিমায়ের গরুটারেও মেরেছে। কোনো হায়না বা শিয়ালের পক্ষে এত কিছু করা অসম্ভব। আমি তো বাপু আমার জীবনে এমন জন্তু দেখিনি। বেলা গড়িয়ে দুপুর হলে দোকানে লোকের যাতায়াত কমে। কৈলাস দোকানপাট গুছিয়ে বাড়ির দিকে যায়। শালুককে একা রাখতে তার মন চাইছে না। আগে এই জন্তুটার একটা বিহিত হোক, না হলে রোজ আর দুবেলা করে দোকান খুলবে না। বাড়ি ফিরে কৈলাস দেখল শালুক গরু ছাগল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ঝড় উঠছে। কৈলাসও তার সাথে কাজে হাত লাগালো। গরু ছাগলদের গোয়াল ঘরে ঢুকিয়ে মশারি টাঙিয়ে রেখে দিয়ে এলো কৈলাস। গোয়ালের দরজাটা ভালো করে বন্ধ করে তালা দিল। ওদিকে ততক্ষণে উঠোনের দড়িতে মেলা জামা কাপড় তুলে ঘরের জালনা দরজা বন্ধ করে দুপুরের খাবার সাজাতে লেগেছে শালুক। কৈলাস স্নান সেরে এসে খেতে বসল। ইতিমধ্যে কারেন্ট পাত্তারি গুটিয়েছে। আজ ঝড়টা যেন একটু আগেই এলো। ঝমঝমিয়ে বৃষ্টিও নামল। ডাল দিয়ে ভাত মাখিয়ে খেতে খেতে কৈলাস লক্ষ্য করল শালুক একটু অন্যমনস্ক হয়ে ভাতের ওপরে আঁকিবুকি কাটছে। কি ব্যাপার বলো তো, তোমাকে অন্যমনস্ক লাগছে মনে হচ্ছে? কিছু হয়েছে? আমায় বলতে পারো? কৈলাস কিছুটা আন্দাজ করতে পারল। সে দেখল ঝড়ের বেগ বাড়তেই শালুকের মুখের ভাবটাও যেন পরিবর্তন হচ্ছে। চাপা কোনো দুশ্চিন্তায় ভুগছে মেয়েটা। কৈলাস তার বউয়ের গা ঘেঁষে বসে, এক মুঠো ভাত তুলে তার মুখের দিকে এগিয়ে দেয়। হা করো দেখি। ভাত গিলে এক গ্লাস জল খেয়ে সে বলে, আজ আবার ঝড় বৃষ্টি নেমেছে। আমার মনটা খুব কুড়াচ্ছে সকাল থেকে। না জানি আবার কি হতে চলেছে। কৈলাস দেখল শালুকের শরীরটা কাঁপছে থরথর করে। ওর মাথাটা বুকে টেনে নিয়ে অভয় দেয় কৈলাস। আহা, শান্ত হও, আমি আছি তো, কিচ্ছু হবে না, ভয় নেই তোমার। মানু বারান্দায় বসে খেলছিল তখন। ওর ঠাকুমা খ্যানখ্যানে গলায় ঘর থেকে ওকে ডেকে বলে, মানু, মানু বাবা, মানু রে, কোথায় গেলি? এদিকে আয় দেখিনি একবার। এই জানলাটা বন্ধ করে দিয়ে যা, বৃষ্টির চার চুকছে যে ঘরে। মানু খেলা থামিয়ে ঘরে গেল জানলা বন্ধ করতে। মানুর বাবা মা গত বছর কলেরায় একসাথে মারা যায়। এখন 8 বছরের ছোট্ট মানু তার অসুস্থ বৃদ্ধা ঠাকুমার সাথে একাই থাকে। গ্রামের লোকজন ওদের অনেক উপকার করে। গ্রামের জমিদার বাবুও যথাসাধ্য সাহায্য করেন। এভাবেই একরকম মানুদের চলে যাচ্ছে।
ঠাকুমার কথা মতো মানু ছুটে গিয়ে জানলাটা বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু জানলার কাছে এসেও কিছু একটা দেখে মানুর শরীরটা যেন কয়েক মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল। শীতল একটা স্রোত বইল ঘাড় বেয়ে। সামনের ভয়াল দৃশ্যটা তাকে স্তব্ধ করে দিয়েছে। মুখ থেকে একটা রা কাটতে পারছে না মানু, কেবল বড় বড় চোখ করে সামনের ঘটনাটা গিলছে সে। মানু ঠাকুমা বিছানায় শুয়েই চেঁচাচ্ছে, কি রে মুখ পোড়া, জানালা বন্ধ করছিস না কেন? কি রে, কথা বলছিস না যে? মানু, মানু! কি ব্যাপার বোঝার জন্য ঠাকুমা কোনো রকমে বিছানা থেকে একটু নেমে মানুর কাছাকাছি আসতেই খোলা জানলার ওপারে স্পষ্ট দেখতে পেল জিনিসটাকে। মানু এবং তার চোখ সেদিকেই আটকে গেল। মানুদের বাড়ির থেকে কিছুটা তফাতে এই বঙ্কুদের বাড়ি। জানলা দিয়ে বঙ্কুদের বাড়ির চালটা দেখা যাচ্ছে। টালির চাল দেওয়া আধ পাকা বাড়ির চালে ওটা কি? বুকে ভর দিয়ে ওটা কি ঘুরছে? দিনের আলো তখন কালো মেঘের আড়ালে পুরোপুরি ঢাকা পড়েছে, তাই পরিষ্কারভাবে ঠাকুমা নাতি কেউই জিনিসটা কি সেটা বুঝতে পারে না। কিন্তু এমন সময় হঠাৎ বিদ্যুৎ ঝলকে ওঠে। তাতেই বুড়ি স্পষ্ট দেখে জিনিসটাকে। মানুর হাত দুটো চেপে ধরে, জানলার কাছ থেকে নিঃশব্দে তাকে টেনে আনার চেষ্টা করে। ফ্যাসফেসে গলায় কিছু একটা বলতেও চায় বোধ হয়, কিন্তু প্রচন্ড ভয় আর উত্তেজনায় তার গলায় শব্দগুলো দলা পাকিয়ে জমাট বেঁধে যায়। মুখ দিয়ে শুধু গোঙানি ছাড়া আর কিছুই বেরোয় না। সার ফিরতেই মানু ভয়ার্ত চোখে দেখল শেষবারের জন্য ওই চালের ওপর দিয়ে খুব ধীরে ধীরে নিচে বঙ্কুদের বারান্দার দিকে নেমে যাচ্ছে জিনিসটা। অন্ধকারে গোটা শরীরটাকে মিশিয়ে দিচ্ছে সে। এমন সময় আরো একবার বিদ্যুৎ ঝলকানিতে জীবটার মুখ সচক্ষে দেখতে পেল মানু। আর সেই মুখ দেখা মাত্রই মানুর বুকের ভেতরটা ধক করে উঠল। বৃষ্টিটা তখন একটু কমে এসেছে। ঝড়টা আগের মতোই, বরং একটু বেশি দানবীয় আকার নিয়েছে যেন। এই ঝড় আর 5টা সাধারণ ঝড়ের মতো নয়, যেন কোনো অশুভ বার্তা বহন করে আনছে এই ঝড়। বঙ্কুর ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। ক্যাচ ক্যাচ করে একটা শব্দ। কোনো ধাতব কিছুর উপরে নখ ঘষলে যেমন শব্দ উৎপন্ন হয়, ঠিক তেমন। আওয়াজটার উৎস খুঁজতে উঠে বসল বঙ্কু। ঘরেও একা শুয়ে, বাবা মা পাশের ঘরে। তাদেরকে কি একবার ডাক দেবে? না, অযথা ঘুম ভাঙিয়ে লাভ নেই। এমনটা যখন ভাবছে, আওয়াজটা আবারও কানে আসে বঙ্কুর। মনে হচ্ছে খুব কাছেই কোথাও হচ্ছে শব্দটা, আরো কাছে। বঙ্কু অনুভব করতে পারল তার দরজার পাশের দেওয়ালটাতে উঠে এসেছে শব্দটা। ধীরে ধীরে দেওয়াল বেয়ে সেটা এগোচ্ছে দরজার দিকে। একটা সময় দরজার কাঠের ওপর আঁচড়টা এসে পড়ল। বঙ্কু সাহসী প্রকৃতির ছেলে, এই শব্দ তাকে ভয় দেখাতে পারবে না। ক্ষণিক বিছানায় বসে থেকে শব্দের প্রকৃতিটা বুঝে নিয়ে বুক টান টান করে সে উঠে দাঁড়ালো। শটান দরজার কাছে গিয়ে দরজা খুলতে লাগলো। দরজা খোলার সাথে সাথেই একদল শীতল জল বাতাস এসে ঝাপটা মারে বঙ্কুর চোখে মুখে। কই, দরজার বাইরে তো কিছু নেই। বাইরে তখন সশব্দে ঝোড়ো বাতাস বইছে। ঘরের ভেতর জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা বাইরের অন্ধকারকে চিরতে পারছে না। হ্যারিকেনের ক্ষীণ আলোটা দরজার চৌকাঠ পেরিয়ে বড় জোর 2 হাত গিয়েছে। তার মধ্যে বঙ্কু কাউকে দেখতে পায় না। এমন সময় কাছেই কোথাও একটা বাজ পড়ল। কর্কর শব্দে ডেকে উঠল মেঘ। আর সেই বিদ্যুতের আলোয়
দরজার চৌকাঠের অনতি দূরেই একটা অবয়বকে দেখতে পেল বঙ্কু। ইতিমধ্যে গ্রামে চলতে থাকা হত্যালীলার কথা সে শুনেছে। এই গভীর রাতে দরজার বাইরের অন্ধকারে এমন একটা অবয়বকে দেখে নির্ভীক বঙ্কু এবার ভয় পেল। ছিটকে ঘরের মধ্যে হাত পাঁচেক দূরে সরে এলো সে। বাইরের অন্ধকারে মিশে থাকা অবয়বটা একটা পূর্ণাঙ্গ শরীরে প্রকাশিত হলো বঙ্কুর চোখে। এক পা করে চৌকাঠ পেরিয়ে সেটাও ঢুকলো ঘরের ভেতর। বঙ্কু যত পিছনে সরতে থাকে অবয়বটা ততই ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। ভোরের আলো ফুটতে তখনও কিছুটা সময় বাকি। বঙ্কুর বাড়িতে গ্রামের লোকের উপচে পড়া ভিড়। উঠোনে নামিয়ে রাখা হয়েছে বঙ্কুর আধ খাওয়া দেহাবশেষ। ছেলের বুকের উপরে আছড়ে পড়ে বিলাপ করছে ছেলের মা। সন্তান হারানোর যন্ত্রণা কোত্থেকে যে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না। বঙ্কুর বাবা পাথরের মূর্তির মতো বারান্দার এক কোণে বসে একভাবে বিড়বিড় করছেন। শালুক মেয়েকে বুকে জড়িয়ে পাড়ার বৌদিদের মাঝে বসে। ওদিকে কৈলাস বন্ধুদের মাঝে বসে থাকতে থাকতে হঠাৎই উঠে গিয়ে বসল বঙ্কুর বাবার পাশে। ওনার কাঁধে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল সে। তারপর নিজেই নীরবতা ভেঙে বলল, আপনাদের কিভাবে সান্ত্বনা দিতে হবে আমি জানি না। মুখে আমরা যতই বলি আপনাদের কষ্টটা আমরা কেউই বুঝতে পারবো না। এখন এই কথাটা জিজ্ঞেস করাটা উচিত নয় আমি জানি, কিন্তু আমাকে জানতে হবে এসব কিভাবে হলো, কে করলো বঙ্কুর এই অবস্থা। কৈলাসের কথা শেষ হতেই বঙ্কুর বাবা একবার ওর দিকে ফিরে চাইলেন। কৈলাসের সঙ্গে একবার চোখাচোখি করেই চোখ ফিরিয়ে নিলেন। ওই কয়েক মুহূর্তের জন্য কৈলাসের মনে হলো বঙ্কুর বাবার চোখে যেন দীর্ঘক্ষণের জমিয়ে রাখা জল। চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। ভদ্রলোক কাঁদার শক্তিটুকু হারিয়েছেন। উনি যে কিছু বলবেন এটা আশা ছিল না কৈলাসের। আরও কিছুক্ষণ বসে থেকে কৈলাস উঠে চলেই যাচ্ছিল। তখনই বঙ্কুর বাবা ওর হাতটা চেপে ধরলেন। কৈলাস ওনার পাশে আবার বসল। এভাবে বাড়ি থেকে ছেলেটাকে হারিয়ে ফেলবো আমরা কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। এক মুহূর্তে সব ঝড়ের মতো ওলট পালট হয়ে গেল। আমার কি মনে হয় জানো, ওই পিশাচটাই আমাদের ছেলেকে খেয়েছে। আমি নিশ্চিত ওই বঙ্কুকে মেরেছে। কি বলবে কৈলাস? সন্তানহারা পিতাকে কি সান্ত্বনা দেওয়ার ভাষা তার আছে? সে ফ্যাল করে কেবল চেয়ে রইল। আমি মাঝরাতে ঘুম ভেঙে উঠি প্রস্রাব করতে। বঙ্কুর ঘরের সামনে দিয়ে আসতে গিয়ে দেখি ওর ঘরের দরজাটা হা করে খোলা। মনটা কুডাকতে ছুটে ঘরে ঢুকে দৃশ্যটা দেখে জ্ঞান হারাই। অনেক পরে জ্ঞান ফিরে দেখি বাড়িতে অনেক লোক জমেছে। বুকে জমা কষ্টটা এবার চোখের নোনা জলের আকারে বেরিয়ে এলো। উনি আর কিছু বলতে পারলেন না। কৈলাস কিছুক্ষণ বঙ্কুর বাবার গায়ে হাত বুলিয়ে একটা সময় উঠে আসে। কৈলাস আর এই কান্নাকাটি নিতে পারছিল না। দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসে সে। বাইরে তখন খাটুলি তৈরির কাজ শেষ। সুরেন, চন্দন সবাই ওখানে আছে। কৈলাস সেদিকেই যাচ্ছিল, তখনই ওর চোখ গেল একদিকে, বঙ্কুদের বাড়ির দিকে উকি দেওয়া ছেলেটার দিকে। কৈলাস সেই ছেলেটার দিকে এগোলো। কাছাকাছি গিয়ে হাঁটু মুড়ে বসে জিজ্ঞাসা করল, এই যে তুই বিকাশদার ছেলে না? কি নাম যেন তোর? আমার নাম মানু। তুমি কে? আমি কৈলাস, পাশের পাড়ায় থাকি, বঙ্কুর বন্ধু।
মানুর মুখ বিবর্ণ হয়ে গেল বঙ্কুর নামটা শুনে। বিষয়টা কৈলাসের চোখ এড়ালো না। কৈলাস কায়দা করে মানুকে প্রশ্ন করল, তুই চাস তো বঙ্কুর এই অবস্থা যে করেছে সে শাস্তি পাক? হ্যাঁ চাই। আচ্ছা, একটা কথা, তুই কি জানিস কিছু? মানুর বিবর্ণ হয়ে আসা মুখে অমাবস্যা ঘনালো। দুবার কেঁপে উঠল শরীরটা। ভীষণ ভয় পেয়েছে মনে হচ্ছে ছেলেটা। কিরে, অমন করছিস কেন? শরীর খারাপ লাগছে? মানু দুপাশে ঘাড় নাড়ল। আমি একটা জিনিস দেখেছি। কৈলাস ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, জিনিস মানে? কি জিনিস? মানু এবার ঢোক গিলল। তারপর এদিক ওদিক তাকিয়ে কিছু একটা যেন দেখল। আমতা আমতা করে বলল, মানে ভয় পাস না, আমি কাউকে বলবো না। আমি বাড়িতে খেলছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে। হঠাৎ ঠাকুমার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি ঠাকুমা ঘরের জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকছে। সেটা বন্ধ করার জন্যই ঠাকুমা ডাকছিল। আমি ঠাকুমার কথা শুনে জানলা বন্ধ করতে গিয়ে দেখলাম আমি দেখলাম বঙ্কু দাদাদের বাড়ির চালে কি যেন একটা ঘুরছে এদিক ওদিক। বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারে আমি প্রথমে জিনিসটাকে দেখতে পাইনি। কিছুক্ষণ পর একটা বিদ্যুতের ঝলকানিতে আমি দেখতে পেলাম জিনিসটাকে। তুমি বিশ্বাস করো, ওটা সেই পিশাচটা ছিল। ও প্রতিদিন রাতে আসে আমাদের এই গ্রামে। আমি জানি ওই বঙ্কু দাদাকে মেরে ফেলেছে। আমার ঠাকুমা ওকে দেখেছিল। কৈলাস ফিরে এসে দেখল এদিকে সব তৈরি। দেহ বের করার আগের সমস্ত নিয়ম পালন শেষ। বঙ্কুর দেহটাকে খাটুলিতে তোলা হলো। এবার শ্মশানে নিয়ে যাওয়ার পালা। কৈলাস শালুককে ডেকে বলল, তুমি মেয়েকে নিয়ে কাকিমাদের সাথে এখানেই থাকো। শ্মশানের কাজ মিটে গেলে আমরা বাড়ি ফিরে যাব। শালুক ওপর নিচে ঘাড় নাড়ল। আচ্ছা, সাবধানে যেও। বলো হরি, 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 বলো হরি। বঙ্কুর খাটুলিতে কাঁধ দিল কৈলাস। কৈলাস, সুরেন, চন্দন আর বঙ্কুর মামা, সঙ্গে আরো জনা সাথিক পাড়ার লোক যোগ দিল। বঙ্কুদের বাড়ির উল্টো দিকের কাঁচা মাটির রাস্তাটা ধরে সব যাত্রীদের দলটা এগোচ্ছে। মাটির রাস্তাটাকে ফেলে বাঁদিকে বাঁশবাগানের মধ্যে দিয়ে 5 মিনিট মতো হেঁটে গেলেই গ্রামের সবচেয়ে পুরনো এবং একমাত্র শ্মশান। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বাঁশ বাগানে ঢোকা মাত্রই সদ্য ফোটা আলোটুকুও কমে এলো। বাগানের গর্ভে দিনের প্রথম আলো তখনও ঠিকভাবে এসে পৌঁছায়নি। চারপাশের আলো কমে আসার সাথে সাথে পরিবেশটা কি একটু বদলে গেল। একটা দমকা বাতাস ছাড়ল যেন। সেই বাতাসে জিলিপির মতো পেঁচানো বাঁশের মাথাগুলো একে অপরের সাথে ঠক্কর খেয়ে এক অদ্ভুত শব্দ করছে। কৈলাস সহ বাকিদের গাটাও শিরশির করে উঠল। হরিধ্বনি তারা থামালো না, আরো জোরে জোরে বলতে লাগলো। দ্রুত পা চালিয়ে বাঁশবাগান ছেড়ে বেরোনোর চেষ্টা করল। ওরা চলে যেতেই বাঁশবাগানের অন্ধকারটা যেন বাড়ল। সেই সাথে সকলের নজর এড়িয়ে আরো একটা জিনিস দেখা গেল। একটা মোটা বাঁশ ধরে নিচে নেমে আসছে বৃহদাকার কোনো কিছু একটা।
অন্ধকারে গা মিশিয়ে সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ওই জ্বলতে থাকা চোখ দিয়ে এই সবে মাত্র বাস ঝাড় ছেড়ে বেরিয়ে যাওয়া সব যাত্রীর দলটাকে বোধহয় মেপে নিল সে। তারপর খুব ধীরে ধীরে, প্রায় নিঃশব্দে সব যাত্রীরা যে পথে গিয়েছে সেই পথে এগোলো। বাঁশবনটা পড়ি কি মরি করে পার করে অবশেষে শ্মশানে এসে পৌঁছায় কৈলাসরা। বঙ্কুর দেহটাকে নামিয়ে রেখে দাহ করার জন্য আনা কাঠ সাজাতে শুরু করে। সেই সাথে নিয়মকানুনও পালন করতে থাকে বঙ্কুর মামা। উনিই ভাগ্নের মুখাগ্নি করবেন। চিতা তৈরি হওয়ার সময়টায় কৈলাস দল ছেড়ে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার তীরে গিয়ে বসে। আকাশ কুসুম চিন্তায় ডুবে যায় সে। কৈলাস বড় হওয়ার পর মাত্র জনা কয়েক ছেলেপুলের সাথে সে মিশেছে। তাদের মধ্যে বঙ্কু একজন। বঙ্কু ওর থেকে বয়সে ছোট হলেও দুজনের সম্পর্কে সেই বয়সের ভেদাভেদটুকু ছিল না। ইদানিং অবশ্য সংসারের জাতাকল ঘোরাতে গিয়ে তেমন আর সুযোগ হতো না বন্ধুদের একসাথে আড্ডা দেওয়ার। কিন্তু ছেলেটা সত্যিই ভালো ছিল। লোকের বিপদে ঝাঁপিয়ে পড়তে এক মুহূর্তও ভাবত না। সেই জন্যই হয়তো ঈশ্বরের ডাকও আগে তার কাছেই এলো। নিঃশব্দে কৈলাসের চোখ দিয়ে ফোঁটা ফোঁটায় জলের ধারা নামছে। বন্ধুর জন্য বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। নিজের চোখে বন্ধুর চিতা জ্বলতে দেখতে হবে তাকে, এ সাহস সত্যি ওর যে নেই। কয়েক মুহূর্ত যেতেই সনসন শব্দে বাতাস বইতে লাগল। নদীর জল উথাল পাথাল করছে। আকাশের বুকে গুরু গুরু শব্দ উঠেছে। বঙ্কুর চিতায় সবে একটু আগুন ধরেছিল। তারই উপর ঝমঝমিয়ে নামল বৃষ্টি। নিমেষের মধ্যে নিভে গেল সে আগুন। উপস্থিত লোকজনদের মধ্যে চাপা গুঞ্জন শোনা গেল। বৃষ্টিতে চিতা নিভেছে, এর লক্ষণ যে বড় অমঙ্গল। বৃষ্টির সাথে বেগ বাড়ালো ঝড়। কৈলাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল। চিতায় বন্ধুকে জ্বলতে সে দেখবে নাই ঠিক করেছিল। কিন্তু এমন দুর্যোগ শুরু হওয়ায় সে নদীর তীর থেকে উঠে আসছে। সকলে ততক্ষণে ঝড় জলের হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে কাছেরই একটা ভাঙা টালির চাল দেওয়া ঘরে। কৈলাসও সেদিকেই যাচ্ছিল। সহসা ওর দৃষ্টি গেল চিতাটার দিকে, বঙ্কুর মুখের দিকে। মৃতদেহের মুখটা হা হয়ে আছে। চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সেদিকে চেয়েই কৈলাসের বুকটা আবার মোচড় দিয়ে উঠল। না জানি কত ভয় পেয়েছে ছেলেটা মরার আগে। কৈলাসের হৃদস্পন্দনের গতি যেন পাল্লা দিতে চাইছে ঝড়ের বেগের সাথে। সে নড়তে পারল না। চালার নিচ থেকে সুরেন হাঁক পারল, ও কৈলাস দা, বৃষ্টিতে ভিজছো কেন? চালার নিচে আসো। কি গো, শুনতে পাচ্ছ না নাকি? ও কৈলাস দা। তাতেই কৈলাসের চটকাটা ভাঙে। আর কিছু না ভেবে সে দৌড়ে চালার নিচে গিয়ে দাঁড়ায়। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। চালা ঘরের ভেতরে হ্যারিকেন জ্বালিয়ে বসে আছে সকলে। প্রত্যেকের চোখে মুখে এই আশঙ্কার ছাপ। চন্দনী প্রথম কথাটা বলল, কিছু একটা ঠিক নেই, আমার ভালো লাগছে না। বেলার দিকে দিনের আলো পুরোপুরি ফুটলি তখন শ্মশানে আইলি ভালো হতো। দূর, কিসের জন্য এত চিন্তা করছিস তুই? চিন্তা নয়, বলো দুশ্চিন্তা। যে বঙ্কুরে আর গ্রামের মানুষগুলোকে মেরে নিজের ভোগ করেছে, সে কি আমাদের ছেড়ে দিবে? সে আমাদেরও একইভাবে মারবে। আমরা কেউ হাত থেকে বাঁচবো নি। জানি না ওই পিশাচটা এখন আশেপাশেই কোথাও আছে কিনা। কৈলাস মুখ গম্ভীর করে বসেছিল। এবার সে চন্দনের দিকে ফিরে বলল, একটা লাঠিকে একবারে ভাঙা যায়, কিন্তু এক গোছা লাঠিকে নয়। ভয় পাস না চন্দন,
আমরা সবাই একজোট হলে আমাদের কোনো বিপদ হবে না। কৈলাসের কথা যেন উপস্থিত সকলের মনে একটু সাহস জোগাল। কৈলাসকে তো মাথা ঠান্ডা রাখতেই হবে, সে এখানে সকলের থেকে বড়, তাকে তাই শক্ত থাকতে হবে। বন্ধুর সমস্ত ক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করা তার যে পরম দায়িত্ব। এভাবে বেশ কিছু সময় কাটে। বৃষ্টির কিন্তু থামার নাম নেই, ঝড়ের গতিও বাড়ছে বই কমছে না। দুর্যোগের সমাপ্তির প্রতীক্ষার সাথে ঈশ্বরের নাম জপ করতে ব্যস্ত হলো সকলে। সুরেন বাইরের দিকে চেয়ে বিড়ি টানছিল। হঠাৎই কিছু একটা দেখে জ্বলন্ত বিড়িটা খসে পড়ল তার ঠোঁট থেকে। সকলে উদ্গ্রীব হয়ে সুরেনের কাছে এগিয়ে গেল। এই সুরেন, কি হলো তোর? আরে এরকম এরকম গোঙাচ্ছিস কেন? কি দেখলি? হ্যাঁ, কি দেখলি? সুরেন মুখে কিছু বলতে পারছে না, কেবল গোঙাতে গোঙাতে আঙুল তুলে বাইরের দিকে ইশারা করছে। সেদিকে প্রথমে তাকালো কৈলাস। দৃশ্যটা দেখে কৈলাসের হৃদস্পন্দনও থেমে যাওয়ার জোগাড়। কৈলাসের দৃষ্টি অনুসরণ করে বাকিরাও চেয়েছে। সকলের অবস্থায় হলো একই রকম। তারা দেখল বাইরে চিতার ওপরে শুইয়ে রাখা তাদের বন্ধু বঙ্কুর মৃতদেহটা নড়ছে। এ কি করে সম্ভব? মৃত ব্যক্তি নড়ছে। ওদের মধ্যে কারোর সাহস হলো না বাইরে বেরিয়ে জিনিসটা ভালো করে পরীক্ষা করার। নড়াচড়াটা হঠাৎ করেই থামল। এবার কৈলাস এক বুক শ্বাস টেনে বলল, এই সুরেন, চন্দন, তোমরা একটু বাইরে এসো তো, দেখতে হবে কি হচ্ছে। সকলে বেরিয়ে পড়ল বাইরে। তবে কারোরই কিন্তু মৃতদেহর কাছে যাওয়ার সাহস হলো না। কৈলাস বড় টর্চটা জ্বালিয়ে একটা মোটা কাঠ নিয়ে ধীর পায়ে এগোলো সেদিকে। মৃতদেহের কাছে গিয়ে যেই টর্চের আলোটা ফেলেছে, চিৎকার করে হাত পাঁচেক দূরে ছিটকে গিয়ে পড়ল কৈলাস। ওর হাত থেকে টর্চটা জলকাদার মধ্যে পড়ে গেল। এমন সময় একটা বিদ্যুতের ঝলকানিতে জিনিসটাকে সকলে দেখল। বঙ্কুর শরীরের ওপরে ধীরে ধীরে উঠে বসেছে তাদের এতদিনের লোকমুখে শুনে আসা সেই পিশাচ। পিশাচটার মুখের দুই দিক দিয়ে ঝরছে রক্তের ধারা। তার মুখে লেগে রয়েছে মাংসের টুকরো। চোখ দুটো জ্বলন্ত অগ্নির গোলা। মুখে নাক বলে কিছু নেই, মুখের জায়গায় চেরা একটা অংশ। সেই বিকট দর্শন জীবকে দেখে বোঝাই যায় সে ইহ জগতের কোনো বাসিন্দা নয়, হতেই পারে না, যেন স্বয়ং নরকের গর্ভ ফুঁড়ে বেরিয়ে এসেছে। কৈলাস ততক্ষণে কাদামাটির ওপর থেকে কোনো রকমে উঠে দলটার কাছে ফিরে এসেছে। আমাদের পালাতে হবে, যে করেই হোক আমাদের পালাতে হবে। পালাও, পালাও সব। সেই সময় খাওয়া থামিয়ে পিশাচটা আবারও তাকালো মানুষগুলোর দিকে। দ্বিতীয় বিদ্যুতের ঝলকানির ক্ষণিকের আলোয় উপস্থিত প্রত্যেকে পিশাচকে দেখলো আরো ভালো করে। একটা বিশ্রী পচা গন্ধে ততক্ষণে ভরে উঠেছে চারপাশ। জিনিসটা মুখে একটা অদ্ভুত শব্দ করল। ভয়ে ততক্ষণে সকলের রক্ত জল হয়ে গেছে। সেই পৈশাচিক গর্জন কানে যেতেই আর কেউ দাঁড়িয়ে থাকতে পারল না। প্রাণ বাঁচিয়ে যে যেদিকে পারল ছুটল। বঙ্কুর দেহের অবশিষ্টাংশ তৃপ্তি করে খেয়ে মন্থর গতিতে চিতা থেকে নেমে আসলো সেই পিশাচ। এরপর ঠিক কি কি ঘটেছিল কৈলাসের আর মনে নেই। শুধু এটুকুই মনে আছে, প্রাণ নিয়ে এলো পাথারি ছুটেছিল সে। সেদিনের সেই ভোরের ঘটনার পর দিন পাঁচেক কেটেছে। কৈলাস সেই ভোর রাতে কোনো ক্রমে বাড়ি ফিরে সেই যে জ্বরে পড়েছিল, আজ তার জ্বর নেমেছে পুরোপুরি। এই কদিন শালুক হত্যে দিয়ে মহাদেবের চরণে পড়েছিল। স্বামীর জন্য কত মাথা ঠুকেছে মেয়েটা। এতদিনে ঈশ্বর তার কথা শুনেছেন। এদিকে গ্রামের অবস্থা শোচনীয়। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে পিশাচের হত্যা লীলা। কারোর কাছে এর কোনো প্রতিকার নেই।
একরকম হাল ছেড়ে দিয়েছে শিমুলপুর গ্রামবাসী। তাদের নিয়তিতে যা লেখা আছে এখন তাই তারা মেনে নেবে। ইতিমধ্যে অনেকেই ঘর ছেড়েছে, বিশেষ করে যারা গ্রামের একটু সচ্ছল মানুষ। তারা সপরিবারে গিয়ে উঠেছে অন্য গ্রামে। কিন্তু তাই বলে সবাই তো আর ভিটে মাটি ছেড়ে যেতে পারে না, সবার সে সামর্থ্যও নেই। পুজো দিয়ে এসে স্বামীর মুখে প্রসাদ তুলে শালুক তার কপালে হাত দেয়। জ্বর নেই, কপালে হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। হে ঈশ্বর, রক্ষা করেছ, অশেষ কৃপা তোমার ভগবান, অশেষ কৃপা। এসবই তার ভক্তির ফল। আচ্ছা, একটা কথা বলবো? জিজ্ঞেস করছো কেন? বলো না, কি বলবে? আসলে আমি একটু মানুদের বাড়ি যেতে চাই এখন। শালুকের গম্ভীর মুখের ভাব বলে দিচ্ছে এ কথা শুনে সে মোটেও খুশি হয়নি। উল্টে তার দুশ্চিন্তাটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। এই অবস্থায়? না না, এই জ্বর সেরে উঠলে সবে, এখনই না বেরোলে নয়। না, তুমি পরে যেও। আহা, তুমি বুঝতে পারছো না, মানুষ সাথে আমার কিছু জরুরি কথা আছে। এই পিশাচের রহস্য সমাধানে মানুষ সাহায্য করতে পারে। পিশাচ শব্দটা শুনে শালুকের মুখে কালো পর্দা নেমে এলো। বিবর্ণ মুখে সে কৈলাসের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তোমায় কে দিব্যি দিয়েছে শুনি? তুমি কি পিশাচ নিয়ে গোয়েন্দাগিরি করবে? হ্যাঁ, গ্রামের মানুষের এই দুর্দিনে আমি হাত গুটিয়ে বসে থাকবো? না না শালুক, আমি পারবো না। এই কথা বলেই কৈলাস আর দাঁড়ালো না। ঘর থেকে বেরিয়ে সাইকেলটা নিয়ে চলল মানুদের বাড়ির উদ্দেশ্যে। শালুক তাকে বাধা দেওয়ার সময়টুকুও পেল না। মানুদের বাড়ি ঢোকার সময় কৈলাস দেখল মানু উঠোনে কয়েকটা বাচ্চার সাথে খেলতে ব্যস্ত। কৈলাসকে দেখে মানু খেলা থামিয়ে বন্ধুদেরকে বিদায় করে তার দিকে এগিয়ে এলো। আবার পরে আসিস তোরা। ওরা তোর বন্ধু? হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ঘরে চলো। ঘরে? বেশ, চল। আচ্ছা, তোর ঠাকুমা কি করছে? ঠাকুমার যা কাজ, শুয়ে আছে। কি একটা যেন ভাবল কৈলাস, তারপর বলল, চল তো, তোর ঠাকুমার সাথে কিছু কথা আছে। মানু ওকে একটা ঘরে নিয়ে গেল। ঘরে ঢোকার সময় কৈলাস দেখল ঠাকুমা বিছানায় শুয়ে আছে, চোখ খোলা, মুখে কি সব বিড়বিড় করছে। মানু কৈলাসকে একটা নড়বড়ে টুলে বসিয়ে আসি বলে ঘর থেকে চলে গেল। কৈলাস একবার চোখ বুলিয়ে নিল ঘরটায়। এতক্ষণে বুড়ি কৈলাসকে দেখল। কে তুমি বাচ্চা? আমি পাশের পাড়ার দীনবন্ধু মণ্ডলের ছেলে কৈলাস। আসলে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। বুড়ি বিড়বিড় করলো আবার। দিনু ছেলি? ও তোমার বাবা? তা বেশ বেশ। ছেলেটা ছোটবেলায় কত আসতো আমাদের বাড়ি। আমার বড় ছেলেটার জুরি ছিল, এখন সেও নাই, দিনুও নাই। পাক জড়ানো ছিবড়ে চুল, চোখের নিচে দীর্ঘদিনের জমা কালি, জীর্ণ শরীরের হাড়ের ওপরে মোড়ানো কুঁচকে যাওয়া চামড়া, এসবই জানান দিচ্ছে কত যুগের অভিজ্ঞতা বহন করছে সে। ওই দু চোখে কত ভাঙা গড়া দেখেছে। কৈলাস সরাসরি মূল কথায় আসলো। বলছি, আপনি পিশাচের ব্যাপারে কিছু জানেন ঠাকুমা? জানলে আমাকে বলুন। আপনি পুরনো দিনের মানুষ, এই অঞ্চলের পুরনো বাসিন্দা, তাই ভাবলাম আপনার থেকে যদি কিছু জানা যায়। যা সব হচ্ছে গ্রামে, একে একে তো সব শেষ হয়ে গেল ঠাকুমা। বুড়ির কণ্ঠনালী আন্দোলন করল, চোখ যেন কালো গহ্বরের আরো গভীরে ঢুকে গেল, মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমল। কৈলাস লক্ষ্য করল বুড়ি ভয়ঙ্কর রকম কাঁপছে। হাতের কাছে থাকা হাত পাখাটা দিয়ে বুড়িকে হাওয়া করল কৈলাস। তখনই ঘরে ঢুকল মানু, তার হাতে একটা গ্লাস। কৈলাসের হাতে গ্লাসটা ধরিয়ে দিল সে। কি এটা? ডাবের জল। সুরেন দাদা দুটো ডাব সকালে দিয়ে গেছে, একটা আমরা খেয়েছি আর একটা তোমাকে দিলাম।
তুমি এত দূর সাইকেল চালিয়ে রোদে পুড়ে এসেছো কি না? খেয়ে নাও। মানু ঠাকুমার পাশে গিয়ে বসল। কৈলাস এক নিঃশ্বাসে ডাবের জলটা খেল। শান্তি বটে, শরীরটা জুড়িয়ে গেল। ঠাকুমা, আপনি কিছু বললেন না? ঠাকুমা বলল, তবে অন্য একটা কথা। সেদিন শ্মশানে কি হয়েছে তা আমি শুনিছি। অতভাগ্য বঙ্কুটার দেহডারে পূর্তিও দিল নে। মানুও জানে ব্যাপারটা, তারা সুরেন্দার মুখে সব শুনেছে। একটু ভয় করল তার। ঠাকুমার গা ঘেঁষে বসল। ঠাকুমা মানুর দিকে চেয়ে তার গায়ে হাত বুলিয়ে বলল, গ্রামে যা শুরু হলো, আমার এই ব্যাটারে নিজে কি ভয় হয়। ভগবান এইসব দেখার আগে কেন যে আমারে ডেকে নেছে না। কৈলাস উদ্গ্রীব হয়ে তখনও চেয়ে আছে ঠাকুমার মুখের দিকে। এই পিশাচ, এর হঠাৎ আগমন, এসব কোনো আকস্মিক ঘটনা নয়। এর সাথে নিশ্চয় জুড়ে আছে কোনো ইতিহাস। আর এই বিষয়টা আন্দাজ করতে পেরেই কৈলাস এই দুর্বল শরীরেও মানুর কাছে ছুটে এসেছে। বুড়ি জড়িয়ে আসা কণ্ঠে খুব কষ্টে বলল, যে মাটিতে পাপ মিশে আছে, সেই মাটিতে বাস করে কেউ শান্তি পাবে নে, কেউ শান্তি পাবে নে। ভয়ঙ্কর এক পাপ হয়েছিল সেদিন। গোটা গ্রাম মুখ বুঝে দেখিছিল, কেউ রাগ কাটেনি। এ গ্রামে যে মৃত্যু লিলে শুরু হওয়ারই ছিল। পাপ পাপ, সব পাপের ফল। পাপ? বুড়ি একটু দম নিয়ে বলতে শুরু করল, সেবার গ্রামে বিশাল বর্ষা, চারিদিকে জল তুই তুই অবস্থা। চাষের জমি সব ডুবেছে, সব মানুষের মাথায় হাত। সেবারই বর্ষার পর যখন একটু একটু করে সব ঠিক হচ্ছে, গায়ে এক ডোম পরিবার কোত্থেকে এসেছিল। তাদের আস্তানা ছিল শ্মশানের কাছে। জঙ্গল পরিষ্কার করে তারা বানাইছিল ঘর। তাদের সংসারে ছিল একজন মেয়ে মানুষ, একজন বেটা ছেলে আর তাদের একটা বাচ্চা ছেলে। মানুরই বয়সী কি একটু ছোট হবে। জমিদার চণ্ডীচরণ তেমন একটা গা করেননি ওদের গায়ে থাকা নিয়ে। ওরা তো পড়েছিল শ্মশানে, কারোর সাথে পাশেও ছিল না। একদিন সাপে কেটে ডোম মরলে, ডোমের বউ ছেলের পেট ভরার জন্য গায়ে দু একটা বাড়িতে জিগিরি শুরু করলে। তখনও সব ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটল সেদিন। জমিদারের বাড়িতে আগে বড় ধুমধাম করে কালী পুজো হতো। এখন সেসব পাট শুকিয়ে গেছে। সেদিন সেই পুজোর সময় ডোমের ছেলেটা কয়েকটা বাচ্চার সাথে জমিদারের বাড়ির পুজো দালানে ছিল। ছেলেটি এমনিতে শান্ত স্বভাবের, তবে সকলের কাছে দোষের মধ্যে ছিল ও একটু খেতে ভালোবাসত। কালী পুজোর দিন রাতে ঠিক পুজো হওয়ার আগে ছেলেটা মায়ের ভোগের খিচুড়ি তুলে খেয়েছিল। আর সে হাতে নাতে দড়াও পড়ে গেছিল জমিদারের সামনে। মায়ের পুজো এত বড় না সৃষ্টি কাণ্ড, এক নিচু জাতের সোয়া লেগেছে মায়ের ভোগে। কেঁপে উঠল গোটা জমিদার বাড়ি আর গ্রাম। জমিদার বাবু নিজের মনুষ্যত্ব জলাঞ্জলি দিলেন। তোর খুব খাওয়ার স্বাদ না রে? এই তোরা কে কোথায় আছিস? বেটা মায়ের ভোগে হাত দেয়,
নিলচ্চ ডোমের জাত, ওর এই সাত জন্মের মতো ঘুচিয়ে দে। ব্যাস, নির্দোষ নিষ্পাপ প্রাণটারে পিটায়ে মেরি ফেললে ওরা। ডোমের বউ অনেক পরে খবর পেয়ে ছুটি এসে তার মরা সেলিরে পায়। সব কিছু হারায়ে সে পাথর হয়ে গেছিল। তবে অদ্ভুত কাণ্ড কি জানো বাবা, সেদিন সেই মা এক ফোঁটাও চোখের জল ফেলেনি, কাউরে কিচ্ছু বলেনি, কোনো প্রীতিবাদও করেনি। কেবল ছেলের মৃতদেহ খান কোলে নিয়ে গেরাম সেরেছিল। একটানা পুরো ঘটনাটা বর্ণনা করতে গিয়ে একরকম দম আটকে এসেছিল বুড়ির। তার চোখ মুখ দেখেই বোঝা যায় দীর্ঘ সময় কথা বলার ধকলে তার বুকের উপরে চাপ বাড়ছে। কৈলাস খানিকক্ষণ অপেক্ষা করে জিজ্ঞেস করল, তারপর মানে এই ঘটনার সাথে পিশাচের কি যোগসূত্র? আসে বাবা আসে, পাপ যে এত সহজে সারে না, সব সারকার করি দেয়। সেদিন রাতে জমিদার খুন হয়। এই খুনটাও আর 5টা খুনের মতোই অদ্ভুত। সকালবেলায় জমিদার চণ্ডীচরণ দরজা খোলে না দেখে দরজা ভেঙে পরিবারের লোকজন তার টুকরো টুকরো দেহের অংশগুলো খুঁজে পায় ঘরের মেঝেতে। দিন 10 পর একদিন সন্ধ্যের দিকে কৈলাসের বাড়ি হাজির হলো একজন বৃদ্ধা। ময়লা কাপড়, উস্কো খুস্কো চেহারা, শ্যামলা গায়ের রং। কৈলাস বা শালুকের পরিচিত কেউ তিনি নন। আপনি কে? মহিলা উদাসীন এক হাসি হেসে বললেন, হতভাগী। না মানে আপনাকে ঠিক চিনলাম না। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আপনার পরিচয়? আর তাছাড়া আপনি আমাদের বিপদের কথা কিভাবে জানলেন? আমি সেই হতভাগী মা, যার ছোট ছেলেটাকে অনেক বছর আগে তোমাদের গ্রামের লোকজন পিটিয়ে মেরেছিল। কৈলাস শালুক তো অবাক। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তাদের মুখে কোনো কথা সরল না। এইসব আমার জন্যেই হচ্ছে, আমারই ক্রোধের ফল। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম, যার জন্যে অনেক নির্দোষের প্রাণ গেছে। কিন্তু আর নয়, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মহিলাটি উঠোনে পাতানো খাটিয়াটায় বসে পড়ে বলতে থাকল, ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি বহু বছর তান্ত্রিক অঘরীদের সাথে তপস্যা করেছি। আমি ক্ষমতার লোভ করেছিলাম, আর সেই তপস্যার বলে নরকের ওই পিশাচকে পাঠিয়েছিলাম এই গ্রামকে শেষ করতে। কিন্তু এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। একটা পাপের বদলা নিতে গিয়ে নিজেও একই পাপ করেছি। কথাটা বলে নিজের কাঁধে ঝোলানো পুটলি থেকে একটা জিনিস বার করল সে। লাল কাপড়ে জড়ানো জিনিসটা। ধীরে ধীরে কাপড়টা সরাতেই কৈলাস আর শালুক দেখল। দুজনেই একই সাথে অবাক হলো মহিলার হাতের জিনিসটা দেখে। মহিলাটি কিন্তু আগের মতোই নির্বিকার। এই হলো সেই জিনিস, এটা দিয়েই ওই পিশাচ বধ করতে হবে। এটা কি? আমার ছেলের অস্থি দিয়ে তৈরি এটা। জিনিসটা একটা সাদা দণ্ড গোছের, কাঠের বা ওই জাতীয় কিছু দিয়ে তৈরি নয় সেই দণ্ড।
এটা একবার ওই পিশাচের শরীরে গেঁথে দিতে পারলেই সব শেষ হবে। শালুকের মুখটা ছোট হয়ে এলো, বুকটা আবার ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। মহিলাটা কি বলছে এসব? এসব কি সত্যি? মহিলাটি যেন শালুকের মনের কথা পড়ে ফেলল। শালুকের দিকে চেয়ে একটা উদাসীন ভাব নিয়ে বলল, সব সত্যি মেয়ে, সব সত্যি। কিন্তু কিন্তু কাজটা করবে কে? তুমি। শালুকের বুকটা ধক করে উঠল, কান গরম হয়ে গেল উত্তেজনায়। প্রতিবাদ জানালো সে। না না, এ আপনি কি বলছেন? যা খুশি একটা বললেই হলো। না না, আমি ওকে যেতে দেব না। আপনি দয়া করে যান এখন। কৈলাস একটা ছোট ধমক দেয় স্ত্রীকে। শালুক, এভাবে কথা বলতে নেই। আমি রাজি। গ্রামের মানুষদের বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। শালুকের চোখে জল ভরে গিয়েছে। এক ছুটে সে ঘরে চলে যায়। আজ রাতে শ্মশানে আমি পিশাচকে আহ্বান করব। তোমাকে যেমন বললাম সেই মতো তুমি চলে এসো। শ্মশান, মাঝরাত। কৈলাস তার স্ত্রীকে বুঝিয়ে রেখে এসেছে বাড়িতে। তবে আসার আগে একটা মিথ্যে কথাও বলেছে। সে বলেছে সে তার সঙ্গে সুরেন, চন্দন আরও গ্রামের কয়েকজনকে নেবে, কিন্তু তেমন কিছুই সে করেনি। সেই দণ্ড হাতে একাই চলে এসেছে শ্মশানে। সে চায় না আর কারো জীবন বিপন্ন হোক। যদি আজ সে সফল না হয় তাহলে শালুকের চোখে সে অপরাধী হয়ে থাকবে ঠিকই, তবুও বিপদটা তার একজনের উপর দিয়ে যাওয়াই শ্রেয়। শ্মশানে এসে দাঁড়িয়েছে কৈলাস। ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, রাতচরা পাখিদের কর্কশ ডাকও কখনো কখনো শোনা যাচ্ছে। এ ব্যতীত চারপাশ থমথমে। কৈলাস সেই অস্থি নির্মিত দণ্ডটাকে শক্ত করে ধরে একটা বুড়ো বটগাছের আড়ালে লুকোল। রক্তে তার ভয়ের পাশাপাশি আজ এক অদম্য জেদ ফুটছে। কিছুটা দূরে হাঁটু গেড়ে বসে একটা অদ্ভুত অজানা ভাষায় মন্ত্র আওড়ে চলেছে ডোমের বউ। শুকনো ডালপালার আগুনের আভা এসে পড়ছে তার শীর্ণ মুখে। এভাবে কতক্ষণ কেটেছে কৈলাস বলতে পারে না। হঠাৎ ডোমের বউয়ের মন্ত্রটা থেমে গেল, আর সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশটা যেন বদলে গেল। পুরো শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। বিদঘুটে নাক জ্বালানো আষ্টে পচা গন্ধে ভরে উঠল চারপাশ। গাছের ডালে বসে থাকা পেঁচাটাও আগত আতঙ্কের সংকেত পেয়ে ডানা ঝাপটে পালালো। কৈলাস সচকিত দৃষ্টিতে দেখল শ্মশানের ঘুটঘুটে অন্ধকার ফুঁড়ে ধীরে ধীরে সামনে এসে দাঁড়াচ্ছে সেই বিভীষিকা। তার রক্তবর্ণ চোখ অন্ধকারে জ্বলছে। বিকট আকৃতির সেই পিশাচটা ডোমের বউয়ের সামনে পোষমানা কুকুরের মতো মাথা নিচু করে বসল। কৈলাস সুযোগ বুঝে দণ্ডটা শক্ত করে ধরে শরীরটা টান টান করল। এখন কি করতে হবে সে জানে। খুব সন্তর্পণে উঠে দাঁড়িয়ে নিঃশ্বাস চেপে ধীরে ধীরে এগোতে লাগলো কৈলাস। সে পিশাচটার পিছন দিয়ে এগোচ্ছে। কোনো রকমে হাত পাঁচেক এগোতে ডোমের বউ মুখ তুলে আর চোখে ইশারা করল। ইশারা মাফিক আর দেরি নয়। কৈলাস ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে পিশাচটার পিঠ লক্ষ্য করে দণ্ডটা বাগিয়ে ছুটে গেল। একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবার দণ্ডটাকে সে বিধিয়ে দেবে পিশাচের পিঠের ওপর। ঠিক সেই সময় পায়ের তলায় একটা শুকনো ডাল পড়ে মট করে শব্দ হলো। বিদ্যুৎ গতিতে পিশাচটা ঘুরে গেল। কৈলাস লক্ষ্যভ্রষ্ট হল। গর্জন করে উঠল পিশাচ। পর মুহূর্তে ঘটে গেল অঘটন।
পিশাচটা শূন্যে লাফ দিয়ে সজোরে আছড়ে পড়ল কৈলাসের বুকে। সেই আঘাতে কৈলাসের হাতের দণ্ডটা ছিটকে গিয়ে পড়ল দূরে। মুখ দিয়ে এক ঝলক রক্ত ছিটকে বেরিয়ে এলো। শরীরটা অবশ হয়ে আসতে লাগলো, চেতনা হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতলে। পিশাচটা ততক্ষণে কৈলাসের বুকের ওপর চাপ বাড়িয়েছে। তার আকর্ণ বিস্তৃত মুখে সারি সারি তীরের ফলার মতো দাঁত থেকে লালা আর রক্ত ঝরছে। এবার নখযুক্ত ধারালো থাবাটা বাতাসে তুলে কৈলাসের বুক চিরে ফেলার জন্য উদ্যত হলো সেই পিশাচ। মৃত্যু তখন কৈলাসের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। ঠিক তখনই ডোমের বউ আচমকা তার দুই হাতের তালু নিজের গলার কাছে চেপে ধরে সম্পূর্ণ এক ভিন্ন সুরে গুনগুন করে এক অতি লৌকিক মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। পিশাচটার ওঠানো থাবা শূন্যেই থমকে গেল। ডোমের বউয়ের কণ্ঠ থেকে নির্গত সেই সুর শোনা মাত্র পিশাচের দুটো লালচে চোখ কেমন যেন ঝাপসা আর দিশেহারা হয়ে উঠল। সে কৈলাসের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিজের মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরল। তারপর সুরের আকর্ষণে মোহগ্রস্তের মতো ধীর গতিতে পিছিয়ে এসে সে আবারও ডোমের বউয়ের দিকে ঘুরল। মন্ত্র পড়তে পড়তে ডোমের বউ জ্বলতে থাকা আগুনের ওপর কিছু একটা ছুঁড়ে মারল। মুহূর্তে এক প্রকাণ্ড নীল অগ্নিশিখা শূন্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। পিশাচের পুরো দৃষ্টিটা আবৃত করে ফেলে সেই ধোঁয়া। পিশাচটা যন্ত্রচালিতের মতো সেই আগুনের শিখার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে, সম্পূর্ণ অসাড়, গতিহীন। এই সময়টুকুই কৈলাসের জন্য জীবনের শেষ সুযোগ এনে দিল। কৈলাস মাটি আঁকড়ে কোনো রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল ছিটকে পড়া সেই অস্থি নির্মিত দণ্ডটার দিকে। জিনিসটা কুড়িয়ে নিয়ে শক্ত করে আঁকড়ে ধরল আবার। শালুকের মুখ, মেয়ে লক্ষ্মীর হাসি মাখা মুখ, আর শিমুলপুরের একের পর এক মরে যাওয়া মানুষগুলোর রক্ত মাখা চেহারা তার চোখে ভেসে উঠল। শরীরে ফিরে এলো এক অদম্য শক্তি। নিঃশ্বাস আটকে সে আবারও ছুটে গেল। এবার আর কোনো ভুল নয়। পিশাচটার পিছন দিক থেকে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ল তার পিঠের ওপর। পিশাচটা তখন নীল আগুনের মোহে আচ্ছন্ন, এতটুকু নড়তে পারল না। একটা শব্দ করে সেই অস্থি নির্মিত দণ্ডের তীক্ষ্ণ ফলাটা পিশাচের পিঠের মাংস চিরে বুকের পাঁজর ভেদ করে এফোড় ওফোড় হয়ে গেল। আকাশ বাতাস কাঁপানো বিকট আক্রোশে চিৎকার করে উঠল সেটা। আকর্ণ বিস্তৃত মুখ দিয়ে ঝরঝর করে বইতে লাগলো কালো পচা রক্ত। তার ক্ষতস্থান থেকে ইতিমধ্যে ধোঁয়া নির্গত হতে লেগেছে। বিশাল শরীরটা থরথর করে কেঁপে উঠে নেতিয়ে পড়ল কৈলাসের রক্তাক্ত পায়ের কাছে। কৈলাস আর নিজের শরীরের ভার ধরে রাখতে পারল না। মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল সে। দুই হাত কপালের কাছে ঠেকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। মুখ তুলে সামনে তাকাতেই দেখল ডোমের বউয়ের মুখে এখন এক পরম শান্তির হাসি। চোখে জল চিকচিক করছে। তারও প্রায়শ্চিত্ত পূরণ হলো। কৈলাস হয়তো কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তাকে থেমে যেতে হলো, কারণ ইতিমধ্যে এই পিশাচের দেহের সাথে সাথে ডোমের বউয়ের শরীরটাও ধীরে ধীরে ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। একটা সময় সেই ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে ওপরের দিকে উঠে যেতে লাগলো। দেখতে দেখতে পিশাচ এবং ডোমের বউয়ের শরীর দুটো বাতাসেই নিশ্চিহ্ন হয়ে গেল। চারপাশে ফিরে এলো আবারও স্বাভাবিক পরিবেশ। যেন এই রাতে এই শ্মশান ভূমিতে কোনো কিছুই ঘটেনি। কৈলাস শূন্য দৃষ্টি মেলে কেবল চেয়ে রইল আকাশের দিকে। আপনারা শুনছিলেন শুভ্রদীপ হালদারের কাহিনী শিমুলপুরের পিশাচ। যে সমস্ত শ্রোতারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।